আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের অতিথি জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শামীম ভাই, আমি জানি আপনি এই মুহূর্তে অনেক দূরে আছেন, শুধু চীন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এটা আমাদের খুবই সৌভাগ্য যে আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আজকে আসলে যে কারণে আপনাকে আমরা জরুরি ভিত্তিতে একটু চাচ্ছিলাম, সেটা হলো যে একটা কূটনৈতিক বিষয়, যে ভারতের পশ্চিমবঙ্গে আজকে নির্বাচনের রেজাল্ট ঘোষিত হলো। আমরা দেখলাম যে এখানকার মমতা বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেস, তাদের দীর্ঘ 15 বছরের টানা শাসনের পর বিজেপি সরকার, বিজেপির যে দল, বিজেপির যারা প্রার্থী তারাই বিজয়ী হল। তার মানে এখন ওদের কেন্দ্রীয় বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপি। তো এই যে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গে আমাদের প্রতিবেশী অংশ, যেটা দুই অংশে বিজেপির যে বিজয়, এটা আলটিমেটলি আমাদের রাজনীতিতে কি কোনো প্রভাব পড়তে পারে, অথবা আমাদের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো আছে সেখানে কোনো প্রভাব ফেলবে কিনা? আপনাকে ধন্যবাদ। আমি দূরে থাকা সত্ত্বেও আপনি আমাকে স্মরণ করেছেন, সুতরাং সেই প্রয়োজনে আমার সাড়া দেওয়াটা এক অপরিহার্য দায়িত্ব। আপনি আমার প্রিয় ব্যক্তিত্ব এবং আপনার কথা এবং আপনার যে অবস্থান সবসময় আমি ফলো করি এবং অত্যন্ত নিষ্ঠার সাথে আমি মনে করি আপনি খুব একটা বড় ধরনের গুরু দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে যে আকাল যাচ্ছে তার মধ্যে আপনার সত্য ভাষণ অবশ্যই সবসময় প্রশংসার দাবি রাখে, কোনো সন্দেহ নেই। আর সেই জন্যই আমি যতই ব্যস্ত থাকি না কেন, আপনার অনুরোধকে উপেক্ষা করার আমি সাধ্য বা সাহস কোনটাই রাখি না। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে ঘটে গেল। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু পশ্চিমবঙ্গে ছিলেন, এখন দেখুন বাংলাদেশের পেরিফেরিতে সেভেন সিস্টার্স এর কয়েকটা দেশ, বিশেষ করে কয়েকটা প্রদেশ, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এই তিনটি জায়গার রাজনীতিতে বাংলাদেশের যেমন প্রভাব আছে, তেমন বাংলাদেশের কিন্তু এই তিনটা প্রদেশের রাজনীতির সরাসরি একটা প্রভাব রয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রে বিজেপি সরকার থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূলের সাথে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু মোটামুটি একটা চলনসই অবস্থায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের স্বার্থ বিরোধী অনেক সিদ্ধান্তই হয়তো বা নিয়েছেন, বিশেষ করে তিস্তা প্রসঙ্গে, কিন্তু তারপরে তার কথাবার্তা, তার আচরণে একটা একটা মানে একটা সদ্ভাব বজায় ছিল। কিন্তু এবার যেটাকে আমি মনে করি এটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এখন যেহেতু বিজেপি ক্ষমতায় যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী অলরেডি বাংলাদেশের রাজনীতি নিয়ে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন, এতে সম্পর্ক কিন্তু মানে খুবই টানাপোড়েনের দিকে যাবে বলে আমি ধারণা করছি। শেখ হাসিনা ফিরবেন, তাকে স্যালুট দিয়ে নিয়ে আসা হবে, এই ধরনের কথাবার্তা এটা এর আগেও বাংলাদেশকে কেন্দ্র করে রাফাল আছে, উড়িয়ে দেওয়া যাবে, এরকম অনেক ধরনের কথাবার্তা বলেছেন, উস্কানিমূলক এবং খুবই বিদ্বেষমূলক, প্রতিহিংসামূলক। এটা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। সুতরাং বিজেপির ক্ষমতা আসাটা যতটা আমি মনে করছি যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটবে, তার থেকে বড় ফল বা নেতিবাচক প্রভাব পড়বে যেহেতু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সম্ভবত। তো যাই হোক না কেন, এটা একটা বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা সংবাদ আমি মনে করছি। দীর্ঘদিনের যে অচলায়তন, গত 1.5-2 বছর ভারতের সাথে যে কূটনৈতিক অচলায়তনটা চলেছে, এটা এমন অবস্থায় গেছে যে একেবারে সব দিক থেকে সমস্ত কূটনৈতিক সম্পর্ক একদম দরজাগুলি একটার পর একটা বন্ধ হয়ে গেছে। তো সেখানে এই গত 2-2.5 মাস পূর্বে যে আমাদের নির্বাচনটা হলো, তারপরে সম্পর্ক স্বাভাবিকীকরণের একটা প্রক্রিয়া চলছে। তো এখানে একটা বড় ধরনের একটা হোঁচট খাবে বলে আমি মনে করছি। তবে আমার মনে হয় যে কূটনীতির ক্ষেত্রে, রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার ব্যাপারে আমার মনে হয় উভয় পক্ষকে একটু সংযত থাকলে এটা উভয় দেশের জন্য ভালো হবে বলে আমি মনে করছি। এখানে একটা জিনিস আপনি নিজেও একটু ইঙ্গিত দিয়েছেন, সেটা হলো যে আমাদের সঙ্গে ভারতের যে অমীমাংসিত বিষয়গুলো, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো তিস্তার পানি চুক্তি। এই তিস্তার পানি চুক্তি কিন্তু একাধিকবার ভারতের কেন্দ্রীয় সরকার চুক্তি করার জন্য রাজি ছিল, এবং প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তিগত উদ্যোগে সেটাকে বাধা দিয়েছেন।
এবং ভারতের যেটা নিয়ম যে যে রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সে রাজ্যে যদি বাধা দেয় তাহলে কেন্দ্রীয় সরকার সেটা করে না। এখন তো কেন্দ্রে এবং রাজ্যে দুই জায়গাতেই বিজেপি সরকার থাকছে। এখন কি আপনি মনে করেন এর মাধ্যমে কি আমাদের তিস্তা চুক্তিটা সফল হতে পারে? না, তিস্তা চুক্তির বিষয়টা মানে শুধু ঝুলে যাওয়া না, একেবারে অনিশ্চয়তার দিকে চলে গেল। এখন দেখুন, এর আগে যখন তিস্তা প্রসঙ্গ আলোচনা হয়েছে, কেন্দ্রের সাথে পশ্চিমবঙ্গের যে সম্পর্ক টানাপোড়েন, এই বিষয়টা খুবই দুঃখজনক। কেননা যখন এই প্রসঙ্গ আসছে তিস্তা, তখন পশ্চিমবঙ্গের রেফারেন্স টানা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রেফারেন্স টানা হয়েছে, যেটা অযৌক্তিক। কেননা এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সম্পর্ক হতে পারে, ঢাকার সাথে দিল্লির আলোচনা হতে পারে, কিন্তু ঢাকার সাথে কলকাতার তো এই বিষয়ে আলোচনা হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যে বিষয়টা মানে মোটামুটি সহনীয় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানির ব্যাপারে বিরোধিতা করলেও তার বাচন বা তার ভাষণ বা তার বক্তব্য অনেকটা সহনশীলতা পর্যায়ে ছিল। কিন্তু এখন আমি মনে করি বিজেপি সরকার কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে আসার পরে এবং শুভেন্দু অধিকারী ক্ষমতায় যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে এই ভাষাগুলি খুবই তীর্যক, কটাক্ষ এমন হবে যে বাংলাদেশের মানুষ মরলো না বাঁচলো তা আমার দেখার বিষয় নয়, এই ধরনের ব্যাপার আসবে বলে আমি ধারণা করছি। এবং তিস্তা ব্যাপারটাকে আমরা যত সহজ মনে করি, এত সহজ নয়। তিস্তার সাথে ভারতের পানির হিস্যা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সমাধান ছাড়া কোনোভাবে কোনো ইতিবাচক ফলাফল আসবে না। এখন আমরা শুনতে পাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গত সংসদেও সরকার এবং বিরোধী দল সবাই খুব আবেগী বক্তব্য দিচ্ছেন, কিন্তু বিষয়টা অত্যন্ত জটিল, এত সহজ নয়। এটা একটা বড় প্রজেক্ট, একটা মেগা প্রজেক্ট, এবং এখানে চীনের সহযোগিতা প্রয়োজন আছে, এখানে ভারতের নীতিগতভাবে ন্যায্য পানির হিস্যার ব্যাপারটা আছে, তারপরে একটা মহাপরিকল্পনা, তো অনেক কিছু এর সাথে জড়িত। এত সব কিছু মিলে এটা যে একটা জটিল পরিক্রমা, একটা জটিল কার্যক্রম, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মধ্যে আমি মনে করি যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলে এবং সেখানে যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন, তাহলে তিস্তার যতটুকু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটুকু অনেকটাই মানে অনিশ্চয়তার দিকে যাবে বলে আমি ধারণা করছি। আচ্ছা, আপনি এর মধ্যে কিন্তু আরেকটা শুনেছেন, সেটা হলো আসামের যিনি মুখ্যমন্ত্রী এই যে বিশ্ব শর্মা, উনিও কিন্তু একটা কথা বলেছেন, একটা ইন্টারভিউ দিয়েছেন এর মাঝখানে বিবিসি হিন্দিকে, এবং সেখানে উনি খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন। সেটা হলো যে উনি বলেছেন যে প্রতিদিনই উনারা নাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো না হয়, এবং এটার অনেক কারণও ব্যাখ্যা করছেন যে ভালো হয়ে গেলে সীমান্ত রক্ষী যে দুই দেশের দুই বাহিনী আছে, এদের মধ্যে একটা গা ছাড়া ভাব চলে আসে, এবং এই গা ছাড়া ভাব চলে আসলে পর ওনারা আমাদের এখানে কিছু পুশ ব্যাক করতে পারেন অথবা পুশ ইন করতে পারেন না। আর যদি সম্পর্কটা খারাপ থাকে তাহলে ওনারা কিছু কিছু লোককে প্রতিদিনই অল্প অল্প করে পুশ ব্যাক করতে পারেন। এই হলো ওনার বক্তব্য। কাজে ওনার বক্তব্য হলো উনি চান যে ভারতের সঙ্গে যেন বাংলাদেশের সম্পর্ক ভালো না হয়। এখন এই কথাটা আমি বললাম, এটা নিয়ে আপনি বলবেন, দেশের সঙ্গে আরেকটু লেজ জুড়ে দিচ্ছি। আসামের সঙ্গে আমাদের সীমান্ত অবশ্যই আছে, এখান থেকে কিছু পুশব্যাকের ব্যাপার স্যাপার আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে তো আমাদের একটা বিশাল সীমান্ত আছে। আসামের যিনি মুখ্যমন্ত্রী উনিও বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি, তাহলে কি আমাদের এই আশঙ্কাটা আগামীতে বেড়ে যাবে? না, এখানে যে বিষয়টা আমি প্রথমেই বলছিলাম যে এই তিনটি প্রদেশে, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা, এই তিনটা প্রদেশের রাজনীতির সাথে বাংলাদেশের একটা সম্পৃক্ততা রয়েছে, বিশেষ করে ত্রিপুরায় তো ভীষণভাবে। এখন কথা হলো যে এই অসমের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রীতিমতো রাজনৈতিক, এবং ভোটের জন্য এই ধরনের কথাবার্তা বলে থাকেন, এবং তারই একটা অংশ বলে আমি মনে করছি। আপনি দেখুন যে আসামের সাথে মূলত বাংলাদেশের যে সমস্যা, সেটা হচ্ছে কিন্তু ন্যাশনাল সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা, সেটা নিয়ে প্রবলেম। 1955 সালের যে অ্যাক্ট, সেটাকে এখন নতুন করে রিনিউ করে 2014-তে যেটা বিজেপি সরকার আসার পরে করলো, এটাতে মূলত দেখা যাচ্ছে যে যত ধরনের মানে বাংলাদেশি মুসলমান যারা আছে, এটা তাদের উপরে খড়গ কিন্তু নেমে আসছে। সুতরাং সমস্ত মুসলমানদেরকে আসাম থেকে
তাড়িয়ে দেওয়ার জন্য তারা এই প্রক্রিয়াটা হাতে নিয়েছে। সুতরাং এইটার বিরুদ্ধে একটা মানে মুসলিম বিরোধী একটা সেন্টিমেন্টকে ডেভেলপ করার জন্য এটা আসামের মুখ্যমন্ত্রী বলেছেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন দেখুন একইভাবে এখন আসাম বলেন পশ্চিমবঙ্গ বলেন সব জায়গায় বিজেপি আসছে, কোনো সন্দেহ নেই, বিজেপি ক্ষমতায় যাচ্ছে, কিন্তু এটাতে আলটিমেটলি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের একটা টানাপোড়েন সৃষ্টি হবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনি শুধুমাত্র যদি এই ন্যাশনাল সিটিজেনশিপ অ্যাক্ট বলেন বা আপনি তিস্তা চুক্তির পানির কথা বলেন, অনেকগুলি আন্তর্জাতিক বিষয় কিন্তু এখন সামনে চলে আসবে। যেমন আমি একটু উদাহরণ দেই যে তিস্তা কিন্তু আন্তর্জাতিক পানি প্রবাহ হিসাবে ইন্টারন্যাশনাল যে ওয়াটার প্রোটোকল আছে, পানি প্রবাহের যে আইন আছে 1977 সালের, সেটা কিন্তু মানে বাংলাদেশের সিগনেটরি না এবং ভারতের সিগনেটরি না। এখন যদি স্বাক্ষর না করে কোনো দেশ, তাহলে তাকে তো আপনি বাধ্যতামূলক আনতে পারেন না। বাংলাদেশ সম্ভবত ভিয়েতনাম 34তম দেশ সিগনেচার করেছে, তারপরে বাংলাদেশে কিন্তু স্বাক্ষর করা উচিত ছিল, কিন্তু গত 15 বছর বাংলাদেশ স্বাক্ষর করে নেই। সুতরাং এই যে বিষয়গুলি এখন নতুন করে আসবে এবং একটার পর একটা জটিলতা, এবং সামনে আবার গঙ্গা চুক্তি আসছে। সুতরাং দেখুন গঙ্গা চুক্তি কিন্তু ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সুতরাং অনেকগুলি বিষয় কিন্তু দ্বিপাক্ষিক বিষয় কিন্তু এখন সামনে এসে হাজির হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এর মধ্যে যদি এখন উভয় দেশ মানে কূটনীতির ক্ষেত্রে যদি সহনশীল এবং সৌহার্দ্যমূলক আচরণ না করে, তাহলে কিন্তু উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নাই। এবং যে সম্পর্কটা টানাপোড়েন থেকে উঠে আসার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু আরো খারাপের দিকে যাবে। সুতরাং আমি মনে করি ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী দেশ, এটাকে আমরা তো অস্বীকার করতে পারবো না। আমরা আমাদের কোনোদিন নেইবারকে চেঞ্জ করতে পারবো না, প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু প্রতিবেশীর ক্যারেক্টার, তাদের অ্যাটিটিউডকে তো চেঞ্জ করতে পারবো। এক্ষেত্রে আমি কিন্তু ভারতের থেকে বাংলাদেশের যারা রাষ্ট্র ব্যবস্থা, যারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল, আমি তাদের সমালোচনা বেশি করব। কারণ তারা যেভাবে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়েছে বিগত সময় 54 বছর, যে সব সরকারি, আমি এককভাবে কোনো সরকারকে দোষারোপ করতে চাই না। আপনি দেখুন যে গত 54 বছরে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়টাতে আমাদের সরকার শক্ত অবস্থান নিয়ে মানে তার ন্যায্য দাবি, ন্যায্য হিস্যার কথা বলেছে, কোন সরকারই বলে নাই। সুতরাং আমি মনে করি যে সামনের সময় আসে, দেখি গঙ্গা চুক্তি কি হয়, তিস্তার ব্যাপারে কি হয়। তো এই বিষয়গুলি একটা পর একটা আপনার আনফোল্ডেড হতে থাকবে এবং আমরা মনে করি যেহেতু সম্পর্কটা একেবারেই মানে গিরিখাতের কিনারে গিয়ে পৌঁছেছে, সেখানে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে এসছে এবং ভারতেও একটা দীর্ঘদিন ধরে এই বিজেপি সরকার ক্ষমতায় আছে। সুতরাং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যদি উভয় সরকার সহনশীল না হয়, উভয় সরকার যদি কূটনৈতিক শিষ্টাচার বজায় না করে, তাহলে উভয়ের জন্য এটা বিপজ্জনক হবে বলে আমি মনে করছি। কিন্তু আপনি যে কথাটা বললেন, আপনার কথাটা আমি খুব গুরুত্ব দিচ্ছি যে এখানে বাংলাদেশের ভূমিকা ছিল। বাংলাদেশের যে সরকার এসেছে তারা আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে পেরেছে, এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে এই সরকার আসার পর এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, উনি কিন্তু ওনার প্রথম যে রাষ্ট্রীয় সফর, এটা কিন্তু ভারতেই করেছেন। এবং ভারত থেকে উনি কি এনেছেন, কি প্রতিশ্রুতি আনতে পেরেছেন, সেটা অবশ্য আমরা বুঝতে পারিনি অতটা। কিন্তু আপনি কি মনে করেন যে সেই সফরটা আমাদের জন্য ইতিবাচক কোনো ফল বয়ে আনবে না? আনা উচিত। পররাষ্ট্রমন্ত্রী গেছেন, মানে পররাষ্ট্র উপদেষ্টা গেছেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। অচিরেই ভিসা ব্যবস্থা আগে যেটা ছিল সেটা ফিরে আসতে যাচ্ছে। এই এই সুখবরগুলো আমরা শুনছি। হয়তো মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। এখানে দোষের আমি কোনো কিছু দেখি না। আমাদের দেখতে হবে যে এই বিষয়গুলি আপনার সামনে কিভাবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় মোটামুটি ভারত বাংলাদেশ বৈরিতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং কোনো ধরনের সম্পর্ক, স্থল বাণিজ্য থেকে শুরু করে ভিসা, কূটনৈতিক মিশনে মানে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা, মানে এমন কোন বিষয় নাই যেখানে। তবে গত 54 বছরে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব শক্ত ভাষায় 2-4টা প্রতিবাদ করেছে। এটা আগের বিগত কোন সরকার কোনোদিনই করেনি। এখন আমরা সামনের দিনগুলির জন্য অপেক্ষা করব
হ্যাঁ, সময় খারাপ কোনো সন্দেহ নেই, কিন্তু সামনের দিনগুলি আমি আশা করছি যে ভারতের, দেখুন ভারত অনেক বৃহৎ গণতান্ত্রিক দেশ, কিন্তু ভারতের যেটা বড় সমস্যা, ভারতের কোনো বন্ধু নাই, তার কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই। একমাত্র দেশ যে বাংলাদেশ, তার সাথে ভালো সম্পর্ক ছিল। এবং যেমন আমরা ভারতের উপরে অনেক ক্ষেত্রে নির্ভরশীল, ভারতের কিন্তু সবচেয়ে বড় মার্কেট কিন্তু বাংলাদেশ, সেটাও আপনার মানে আমাদের খেয়াল রাখতে হবে। সবকিছু মিলে এখন যদি এককভাবে ভারত মনে করে যে বাংলাদেশকে ছাড়াই আমরা চলবে, মূলত তাই গত অন্তর্বর্তীকালীন সরকার ভারত বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক মানে ছিন্ন করেছে। তা সুতরাং এইটাকে ভারতের স্বার্থেই চালু করা উচিত। একইভাবে আমাদের সামনে এখন নতুন যে সরকার এসছে, এই সরকারের, আমি বলবো না এটা ক্রান্তিকাল যাচ্ছে, আমি বলবো একটা নতুন সুযোগের উদ্ভব হয়েছে। এই সরকার যদি বিচক্ষণ হয়ে থাকে, এই সরকারে যদি দেশাত্মবোধের মানে অবস্থান থেকে কাজ করে, তাহলে প্রত্যেকটা বিষয়কে সুযোগভাবে সুন্দরভাবে বুঝিয়ে নিয়ে, এবং জনগণকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে আপনি গঙ্গা চুক্তি 25 বছর হয়ে যাচ্ছে, গঙ্গা চুক্তির ক্লজ কেউ পড়ে নাই, কিন্তু এখন মানুষ সবাই জানে। আমি এখানে 12টা ক্লজ আছে, প্রত্যেকটা ক্লজ আমি খুব একদম টু দা ইন বিটুইন লাইন্স পড়ে দেখেছি যে এখানে কত বড় শুভঙ্করের ফাঁকি আছে। আমাদের যদি 54টা আন্তর্জাতিক নদীও হয়ে থাকে, সেখানে মাত্র একটা নদী দিয়ে চুক্তি হয়েছে, বাকিগুলো কোনো চুক্তি নেই। যদিও নদী 200-200-র কাছাকাছি আমাদের আন্তর্জাতিক নদী। তাহলে সুতরাং একটা নদী নিয়ে চুক্তি হলো, এবং এই চুক্তিটাও যে কত শুভঙ্করের ফাঁকি, যে কোনো মানুষ, সাধারণ জ্ঞান যার আছে, সে একবার পড়লেই বুঝতে পারবে এটা কত ধরনের ফাঁকিবাজি হয়েছে আর কি। যাক, এখন এইটাই যদি আবার রিনিউয়াল করা হয়, তাহলে বুঝতে হবে এই জাতির মানে ভবিষ্যৎ খুবই অন্ধকার। এবং আমরা মনে করি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া উচিত, এবং তারা যেন বিচক্ষণতার সাথে এই বিষয়টাকে হ্যান্ডেল করে। আমরা দেখবো যে সামনে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ভূমিকা কি, চুক্তি কি, দ্বিপাক্ষিক বাণিজ্য কি, বাণিজ্য যে ঘাটতি আছে সেটা নিষ্পত্তি করতে পারছে কিনা, সিটিজেনশিপ অ্যাক্টের মতো মানে কি বলে স্টুপিড জিনিসপত্র নিয়ে কোনো ধরনের আরো আগা বাড়া হচ্ছে কিনা, পুশিন হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে আমরা সামনে লক্ষ্য করব। এগুলো যদি ভালো যায় তাহলে ভালো কথা। আমরা একটা শেষ প্রসঙ্গটা তুলছি, আমি আলোচনাটা শেষ করবো এখন। যে ভারতের অ্যাটিচিউডটা কেমন হলো এবং তারা আসলে কি করতে চায়, তার কিছু ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি এইভাবে। ভারত বাংলাদেশের জন্য একটা মানে এমন একটা কাজ করেছে যেটাকে আগে কখনো করেনি। সেটা হলো বাংলাদেশে যে তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে যাকে ওনারা মনোনয়ন দিয়েছেন, দীনেশ ত্রিবেদী, এই ভদ্রলোক মানে এই প্রথমবারের মতো বাংলাদেশে ওনারা একজন কূটনীতিকের পরিবর্তে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে মনোনয়ন দিলেন। এবং এই দীনেশ ত্রিবেদী আপনি জানেন উনি বিজেপি ছিলেন এবং বিজেপির মন্ত্রীও ছিলেন। তো তাকেই এখানে দেওয়া হলো, এই যে চেঞ্জটা ওনারা করলেন পলিসিগত, এটা কি কোনো আপনি কোন রকম এর কোন ইঙ্গিত পান কিনা এখান থেকে, তারা আমাদের সম্পর্কে কি করতে চায় আসলে? না, এটা খুব একটা ইঙ্গিতপূর্ণ বলে আমি মনে করছি না। এটা দেখুন, আপনি বিগত সময়ে মানে স্বাধীনতার পর থেকে যখনই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, তখনই কিন্তু ভারত সাথে সাথে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার একাধিকবার তার মানে তারা প্রতিজ্ঞা করেছে বা সেভাবে কাজ করেছে। যেমন ধরুন, শেখ মুজিবকে সপরিবারে হত্যার পরেও বাংলাদেশে ভারতের যে হাই কমিশনার ছিলেন, তিনি বাংলাদেশে আসছিলেন, সমর সেন, তিনি এসে বলছেন যে যতই আমরা ব্যথিত হই না কেন, আমরা সম্পর্ক কন্টিনিউ করতে চাই। একইভাবে যখনই আপনার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, তখনই কিন্তু ভারত এগিয়ে এসে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে সম্পর্ককে মানে ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে কাজ করেছে। এইবারে একমাত্র ব্যতিক্রম ঘটনা, অন্তর্বর্তী মানে 5ই অগস্টের পরে ভারত এটা করেননি। এবং বলেছে যে ওই ভারতের সেনাবাহিনী প্রধান বলেছেন যে একটা রাজনৈতিক সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। সুতরাং এখানে কে আসলো না আসলো এটা দিয়ে মানে আমরা সাধারণ মানুষ যারা সামান্য লেখাপড়া করি বা কম বেশি বোঝার চেষ্টা করি, আমরা দেখব যে ব্যক্তি কি আসলো সেটা বড় কথা না, আমরা দেখব যে আচরণগুলি কি হচ্ছে, কার্যক্রমগুলি কি হচ্ছে, দ্বিপাক্ষিক পলিসিগুলি কি হচ্ছে। এখন এমন একটা যুগ যে আপনি চুক্তি করলেন, গঙ্গা চুক্তি করলেন 25 বছর আগে, আর সারা দেশের মানুষ কিছু জানবে না, এটা নিয়ে আর কিন্তু ওই ফাঁকিবাজি দেওয়ার কোনো সময় নাই। এখন মানুষ অত্যন্ত সচেতন, মানুষ সবকিছু জানে এবং বুঝে। সুতরাং এখানে কে আসলো না আসলো আমি এখানে খুব মানে ব্যতিক্রম মনে করছি না যে এটা বড় কিছু একটা বিষয়। হয়তোবা তার রাজনৈতিক প্রজ্ঞা ভালো বা এমন একজন মানুষকে দিয়েছে। আমরা মাঝে শুনেছিলাম একজন মুসলমান রাষ্ট্রদূত দেওয়ার। সো এগুলি হচ্ছে এক ধরনের হাইপোথেসিস, এক ধরনের নতুন নতুন ট্যাবলেট বিক্রি করার প্রক্রিয়া। সুতরাং সুতরাং আমাদের সচেতন থাকতে হবে যে কে আসলো
সেটা ইম্পর্টেন্ট না, কি কাজ হলো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এইদিকে বাংলাদেশ সরকার কি মনোভাব পোষণ করে, কি পলিসি অবলম্বন করে, এবং ভারত সরকার কি রকম আচরণ করে, এবং কি ধরনের পলিসি বা এই সৌহার্দ্যমূলক সম্পর্ক তারা চান কিনা, এটার উপর নির্ভর করে ভবিষ্যতের সম্পর্ক। এখন আপনি দেখুন 5ই আগস্টের পরে কিন্তু বাংলাদেশের সেন্টিমেন্টটা ভারত বিরোধী চলে গেছে। এটাকে ভারতের দায়িত্ব, এবং বাংলাদেশ সরকার অবশ্যই সেখানে সহযোগিতাপূর্ণ আচরণ করবে, এবং দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যত উন্নত করতে পারবে দুই দেশের জন্য ততই কল্যাণ দ্রুত আসবে বলে আমি মনে করছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার শামীম কামাল। প্রিয় দর্শক,